তো আমাদের এখানে প্রশ্নটা বলছে হলো কি 1.975 কেজি ভরের একটি হাঁস পাখি, ওই তোমার যেহেতু প্রায় 2 কেজি ওজন, এই জন্য হাঁস পাখি দেওয়া হয়েছে, কারণ এমনিতে পাখির ওজন তো অনেক কম থাকে সচরাচর। হাঁস পাখি গাছের ডালে বসে আছে। পাখিটিকে 0.025 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক ভাবে আঘাত করছে, তার মানে এইভাবে আঘাত করছে, ঠিক আছে। আমি ছবি আঁকে দেখা দিচ্ছি। বুলেটটি পাখির ভিতরে রয়ে গেল, মানে দুটো সংঘর্ষ হয়েছে, পাখি আর বুলেট সংঘর্ষ করে দুটো মিলিত হয়েছে এক জায়গায়, যেহেতু তোমার বুলেটটি পাখির ভিতরে রয়েছে আছে, তার মানে হচ্ছে দুটো মিলিত হয়েছে আর কি। মিলিত হওয়ার পর যে বেগটা থাকবে ওই বেগটা তোমাকে বের করতে হবে। সিম্পলি আমাদের সূত্রটা সহজ, আমাদের সূত্রটা আমি বোঝা যাচ্ছে এখান থেকে, এই সূত্র দিয়ে হবে m2u2 ইজ ইকুয়ালস টু হলো কত, m1 প্লাস m2 ভি। এদের মিলিত বেগ যেটা সেটা বের করতে হবে। কনসেপ্টটা এরকম, একটু ছবি যদি আঁকাই দেই। এটা হলো তোমার গাছ, গাছের হয়তো তোমার এখান থেকে ডালপালা আছে, দিয়ে এখানে ছিল একটা পাখি আছে আর কি, হাঁস পাখি। এটা হলো তোমার হাঁস, এটা হলো তোমার হাঁস পাখি। তো এটা যদি হাঁস পাখি হয়ে থাকে তাহলে কি করছে প্রশ্নটা দেখো একটু খেয়াল করে। প্রশ্ন বলে দিছে যে একটা বুলেট, একটা বুলেট এদিক থেকে হয়তো বা শিকারী আছে একজন, শিকারী তাকে এই দিক বরাবর একটা অ্যাঙ্গেল করে তোমার হাঁস পাখিকে সে আঘাত করার জন্য চেষ্টা করবে, কিন্তু যখন আঘাত করছে পাখিটাকে তখন সেটা অনুভূমিক ভাবে ছিল, ঠিক আছে। তখন সেটা অনুভূমিক ভাবে ছিল, দেখো কি বলে, বেগে অনুভূমিক ভাবে আঘাত করলো, ঠিক আছে। এবং আঘাত করার পর যখন পাখিটা তো আর চুপচাপ গাছের মধ্যে বসে থাকতে পারবে না, পাখি তো পড়ে যাবে। পাখিটা তোমার এইভাবে হয়তো বা ছিটকে পড়ে গেছে, সেই ছিটকে পড়ে যাওয়ার বেগটা অনুভূমিক। এখন হয়তো তুমি বলতে পারো ভাই অনুভূমিক বলা হওয়ার কারণ, হ্যাঁ মেলা কারণ আছে, অনুভূমিক যে হয়েছে এটার মেলা কারণ আছে। তুমি যদি অনুভূমিক না করো, একটু যদি ডানে বামে যদি কোণে অ্যাঙ্গেল করে দিয়ে দাও তাহলে সমস্যা হয়ে যাবে। এটা মনে করো হাঁস পাখি, পাখিটাকে যদি এই দিক দিয়ে নিক্ষেপ করা হয়, গুলিটা যদি এইভাবে আঘাত করে, তাহলে তার দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। আর পাখিটা যদি এইভাবে পড়ে যায় তা, হুম, বলো বলো। ওটা তো স্থির অবস্থায় আছে, তাহলে তো শূন্য হবেই। স্বাভাবিক নয়, পাখি ডালের উপর বসে আছে, স্থির আদিবেগ শূন্য হবে। তো দেখো এখানে অনুভূমিক বরাবর না বলে যদি তোমার হচ্ছিল কোন একটা কোণে বা অ্যাঙ্গেল করে বলতো, তাহলে তার দুটো উপাংশে ভাগ হয়ে যাইতো, তখন আবার আলাদা ভেজাল। আমাদের কিন্তু যে সংঘর্ষগুলো হয়েছে, যে সংঘর্ষগুলো হয়েছে অবশ্যই বলতো যে একই সরল রেখায়। যদি একই সরল রেখায় না হতো তাহলে এরকম দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, তখন আবার করতে আবার ভেজাল লেগে যাবে তোমার, ঠিক আছে। এই জন্য অনুভূমিক। তাহলে এখন আসো আমরা তাহলে হিসাব করে নেই। হাঁস পাখিকে তুমি হচ্ছিল m1 ধরে নাও। আর হাঁস পাখির আদি বেগ, যেহেতু পাখি ডালের উপর বসে আছে, তার মানে তার বেগ হলো শূন্য। তাহলে এখানে হাঁস পাখির জন্য পুরোটাই শূন্য। m2 হলো গুলি, গুলির ভর দেওয়া আছে কত, 0.025 ইন্টু u2 400 ইকুয়াল টু m1 এর মান হলো তোমার 1.975 প্লাস m2 এর মান হলো 0.025 ইন্টু হলো তোমার হলো ভি। এখান থেকে তোমার হলো বেগ নিয়ে যা আসবে তাই, ঠিক আছে। দেখো তো কত আসে, অনুভূমিক বেগটা কত আসে বের করো লাগবে। 5 মিটার, আর দু একজন ফাইভে আসে তাই না, আচ্ছা। তাহলে হয়তো 5 মিটার পার সেকেন্ডই আসবে। তাহলে এইখানে কিন্তু মোটামুটি বাংলা সিনেমা বলো বা হিন্দি সিনেমা যেখানে বলো না কেন, যখন কাউকে গুলি লাগে দেখবে যে তারা কিন্তু আর চুপচাপ দাঁড়িয়ে না থাকে, কিন্তু শুয়ে পড়ে বা ধাক্কা খায় পড়ে যায়, ঠিক আছে। গুলি একটা ভেলোসিটি তো আছে, তো ওই বেগটা নিয়ে, গুলির একটা ভেলোসিটি আছে, ওই বেগটা দিয়ে তোমার হচ্ছিল যখন কোনো বস্তুকে আঘাত করে তখন ওই বস্তুটা নাও থাকতে পারে স্থির। মানুষ তো তো ভারী বস্তু। দাঁড়া ওই লাগে সেভ করে দিই তো, খালি পিট পিট করে ওঠে। ওর কি তোমাদের কাছে যায়? না এটা না দিলে যে, আমার তো হেডফোনে কথা বলতেছি, যে না হলে যে বুঝতে পারি না যে কে আসছে না আসছে, দেখা যাবে যে উঠে আসে বসে আছে। আচ্ছা, আমি তো মনে করছিলাম আমি খালি পাইতাম।
তাহলে বুঝো কি অবস্থা, পোলাপান কিরকম করে আসে, খালি একবারে আসে না। দেখো আরো তাও আসবে যাবে আসবে যাবে। আচ্ছা যাই হোক। আচ্ছা। তো তো যাই হোক, এখানে দেখো যে তোমার হলো এই হাঁস পাখিটা যে গাছের ডালে বসেছিল, এটা হলো মোটামুটি একটু 2 কেজি ভর একটা পাখি। তার উপর একটা 400 মিটার/সেকেন্ড বেগে যখন আসে কোনো একটা গুলে আঘাত করবে, অবশ্যই সে কিন্তু আর থাকবে না। ওই পাখিটা ছিটকে পড়ে যাবে। তো কত বেগে ছিটকে পড়ছে, কত বেগে ছিটকে পড়ছে সেই বেগটা তোমাকে হচ্ছে তোমাকে বের করতে হবে। আর এখানে একটা কথা বলে দেওয়া আছে যে বুলেটটি পাখির ভিতরে থাকে, তার মানে দুটোর মিলিত ফল, বুলেটের ভর প্লাস হলো পাখির ভর, দুটো তোমার হচ্ছে কত এখানে যোগফল হবে। বুলেটটা বাইরে চলে যেত, তাহলে তো বুলেটের শেষ বেগ কত সেটা বের করা লাগতো। কিছু একটা দেওয়া থাকবে, তখন সূত্রটা এই যে এইরকম হবে, m1v1 + m2v2। যে কোনো একটা বেগ তোমার দেওয়া থাকা লাগবে, হয় বুলেট কত বেগে বের হয়ে গেছে সেটা, নয়তো বা পাখি কত বেগে পড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে সেটা তোমাকে বের করতে বলবে, যে কোনো একটা দেওয়া থাকবে। একটা দেওয়া থাকবে আর একটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা। তো আমাদের তো সূত্র হলো এটা, আর মিলিত ফল যেহেতু বলছে সেহেতু মিলিত ফলের জন্য আমাদের এই দুটা থাকবে। আর পাখি স্থির অবস্থায় ছিল, এই যে গাছের ডালে বসা আছে, তার মানে পাখি স্থির। তার আদিবেগ স্থির হওয়ার কারণে তোমার ছিল 0। আর বুলেটের ভর হলো তোমার 0.025 কেজি, এবং তার বেগ হলো 400, এই যে বসাই দিছি, ঠিক আছে। অনুভূমিক ভাবে আঘাত করলো এবং বুলেটটি পাখির ভিতরে রয়ে গেল, এই ভি এর মানটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখানে 5 মিটার/সেকেন্ড আসছে, মোটামুটি এগুলা এটা পারারই কথা। এবার আসো তার পরের প্রশ্নে। এটারই একটা সেকেন্ড পার্ট আছে, আমরা সেকেন্ড পার্টটা দেখার চেষ্টা করব। আচ্ছা। তো পাখিটা ধরো অত কিছু আর আঁকাচ্ছি না, কারণ আঁকালে একটু সমস্যা হয়ে যাবে, জায়গা কম তো। ডালপালা দিচ্ছি না, এটা হলো মাটি। আচ্ছা। তো পাখিটা এইখানে ছিল এবং এইখান থেকে সে v = 5 মিটার/সেকেন্ড বেগে পড়বে, গাছ থেকে ডাল থেকে ছিটকে পড়বে। এটা আমরা গত এই যে কত বেগ হবে, মানে গাছের ডাল থেকে ছিটকে পড়বে কত বেগ নিয়ে, v = 5 মিটার/সেকেন্ড। প্রশ্নটা হলো, প্রশ্নটা হলো একটু লিখে দেই, এইটুকু বাদ দেই কারণ এইটুকুর কাজ শেষ আমাদের, উপরের ডাটাগুলো হয়তো লাগবে। ডালটি ভূমি হতে ডালটি ভূমি হতে 313.6 মিটার উপরে থাকলে কত দূরে সামনে গিয়ে, তার মানে আসলে বের করতে বলছিল কি, এই যে গাছের হাইট দেওয়া আছে তোমার হচ্ছিল কত, 313, 313.6 মিটার হাইট দেওয়া আছে। আর প্রশ্নটা হলো কত দূরে সামনে গিয়ে পড়বে, মানে এই যে এইভাবে যায় গায়ে যখন ছিটকে পড়লো, তাহলে এই যে এইখান থেকে এইটুকু দূরত্ব হলো কত, তোমার সাপোজ ধরো এক্স, এই এক্স এর মান বের করতে বলছে, ঠিক আছে। কত দূরে যা পড়বে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের প্রথম অংশটা ছিল ভরবেগের, ওটা ঠিক ছিল। এটা কিন্তু যেটুকু আমি লাস্টের টুকু আঁকাইলাম সেটা হলো তোমার কত, প্রাস, ঠিক আছে। তো যারা প্রাস করছো তারা হয়তো জানোই, আর যারা প্রাস করোনি একটু সমস্যা হবে, একটা অঙ্ক খালি প্রাসের পড়ে গেছে, আর বাকি কোনোটাই প্রাসের নাই, ঠিক আছে। তা আমি একটু বলে দিই, একটু দেখো, বোঝার চেষ্টা করো। প্রথমে হলো প্রাসের ক্ষেত্রে আমাদের সবার আগে একটা দুটো জিনিস জানতে হয়, একটা হলো আদিবেগ, আদিবেগ, আর 2 নাম্বার হলো কত, নিক্ষেপণ কোণ। এই দুটো ছাড়া প্রাস করা যায় না। আদিবেগ হলো কত তোমার এটা। তো যেহেতু আদিবেগ, এজন্য আমরা এটাকে আপাতত v0 দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। মানে দ্বিতীয় অংশের জন্য গতবারে যে বেগটা ছিল ওটাই তোমার হচ্ছে আদিবেগ হিসাবে ক্যালকুলেট হবে। আচ্ছা। তো এটা হলো আদিবেগ, এবং হচ্ছে নিক্ষেপণ কোণ, কত কোণে নিক্ষেপ করলে একটা প্রাসকে এই যে এইভাবে নিক্ষেপ করছো, তাহলে এটা হলো নিক্ষেপণ আদিবেগ।
এবং এই যে যে কোণে একটা বাঁকা অ্যাঙ্গেল করে কোনো একটা বস্তুকে যখন নিক্ষেপ করলা, এই যে কোণ, এই কোণটা হলো তোমার নিক্ষেপণ কোণ। এই দুটোর মান ছাড়া আমাদের অঙ্ক করা সম্ভব না। তো যাই হোক, এখান থেকে দেখো এই যে বেগ, এই বেগের কোনো নিক্ষেপণ কোণ নাই, কারণ এটা হলো তোমার মাটির সমান্তরাল। গতদিন না একটা বলছিলাম সমান্তরাল হলে কখনো তোমার ছিল কোণ উৎপন্ন হয় না। এই যে সবুজ কালি দেখাচ্ছি, এটা হলো মাটি, এটা হলো তোমার এটা, আর এখানে হলো তোমার মাটি। এই দুটো কখনো মিলিত হবে না। যেহেতু দুটো সমান্তরাল, তার মানে এখানে নিক্ষেপণ কোণ হলো থিটার মান 0 ডিগ্রি, ঠিক আছে। আর আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এক্স এর ভ্যালুটা আমরা বের করব। আমাদের এক্স এর ভ্যালু বের করার জন্য একটা ইকুয়েশন আছে। তো তোমার দুই দুই তিনটা উপায়ে করা যায়, আমি একটা ইকুয়েশন দিয়ে করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ বেশি করলে হয়তো বা তোমরা অনেকেই যারা প্রাস পারো না, তখন আবার সমস্যা হয়ে যাবে। যারা প্রাস পারো, যারা করছো, তারা তোমরা ওই নিয়মগুলো তোমার ফলো করতে পারো, ঠিক আছে। তবে আমি একটা সূত্র দিয়ে করে দেওয়ার চেষ্টা করব, সেটা হলো ওয়াই মাইনাস প্রাসের, এটা হলো সূত্র, প্রাসের জন্য এটা হলো সূত্র, এক্স ট্যান থিটা। প্রাস হলো তোমার কোনো একটা বস্তুকে যদি এইভাবে নিক্ষেপ করো, এই যে যে রাস্তাটা হলো না, এই রাস্তার নামটা হলো তোমার প্রাস, ঠিক আছে। কোনো একটা বস্তুকে যদি তুমি একটা কোণ করে নিক্ষেপ করো, এই যে কোণ করে নিক্ষেপ করলে না, তাহলে বস্তুটা তো তোমার এইভাবে যা মাটিতে এসে পড়বে। এই যে রাস্তাটা আঁকালাম, এই রাস্তার পথটার নাম হলো তোমার হলো প্রাস, ঠিক আছে। এটা তোমার হচ্ছে 3 নাম্বার গতিবিদ্যা চ্যাপ্টারে আছে আর কি। অ্যান্সার 40। 40-ই আছে, দেখি দেখি করে দেখি। 40-ই আসবে। কে জানে আরেকজন কথা বলতে চাইলা। ও, হ্যাঁ হ্যাঁ, সেটা তো এক্স। এই যে পাদবিন্দু এইখান থেকে এই পর্যন্ত যতটুকু যা পড়ছে, সেটা তো তোমার এক্স ইকুয়াল টু হট। ওটা তোমাকে বের করতে হবে। তো এখানে দেখো আমাদের ওয়াই হলো তোমার শেষ উচ্চতা। ওই তো মাটিতে এসে পড়বে অবশ্যই, তার মানে শেষ উচ্চতা হলো কত, 0। তার মানে ওয়াই এর মান হলো কত, 0। আর ওয়াই নটের মান হলো তোমার ছিল যে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, তার মানে 313.6। 313.6 ইকুয়াল টু এক্স এর ভ্যালুটা আমি বের করব। ট্যান থিটার মান হলো কত তোমার, 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি মাইনাস জি, জি এর মান তো 9.10 সবাই জানো। আর 2 × ভি নট এর মান হলো 5 মিটার। আর ইন্টু কস স্কোয়ার 0। বসে বসে দেখা তো ক্যালকুলেশন করে, আমার ছিল আজকে হয়তো বড় বোর্ড লাগাবো তো, এই ওই বোর্ড নিয়ে আসতেছি আর এক জায়গা থেকে। তো তারপর একটু সমস্যা কম হবে। 40-এ আসে, এই ইকুয়েশন থেকেও 40 আসে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আর এক উপায়ও করা যায়। যাদের প্রাস করাইছি, প্রায় সব ব্যাচের আমার প্রাস হয়ে গেছে আমি যতদূর জানি, কয়েকজনের প্রাস মিস গেছে, পুরাতন ছাত্রদের বলতেছি। নতুন ছাত্রদের এখন আর এক বিপদ। নতুন ছাত্রদের নিয়ে কি যে কি করবো এখন। আসলে এখন তো সেকেন্ড ইয়ার পড়ানোর সময় আসছে, সেকেন্ড পেপার না, তোমাদের অলরেডি ইয়ার ফাইনালের নোটিশ দিছে। একটা ব্যবস্থা করা দরকার, দেখি অফলাইন শুরু হলে। হয়েছে না সবার? চলো তাহলে পরের অঙ্কে যাই। আচ্ছা, তো এই অঙ্কে একটু আগে আমি বললাম, এইখানে একটা শিকারী থাকবে, সে হচ্ছে হলো শিকারী কি করবে, গুলি করবে 400 মিটার/সেকেন্ড বেগ নিয়ে। তো একটু আগে আমি যেটা সেটা তোমাদের বললাম যে 400 মিটার/সেকেন্ড, এইটা যদি তোমার অনুভূমিক ভাবে না লেগে যদি এইভাবে যায়, ঠিক আছে, আর আর এভাবে যদি যায়, তাহলে সেক্ষেত্রে দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। এবার আমরা সেটাই একটা করব, যে আমরা সোজাসুজি না পাঠায় একটু বাঁকা হ্যাকা করে দিয়ে দেখি তো কি ঘটে। সংঘর্ষ ঘটার পর যদি তোমার ছিল সোজাইতে যাবে, এমন কোনো কথা আছে? দেখছো কখনো ক্যারামের গুটি যখন খেলা হয়, তখন কি তারা সেটা সোজাসুজি যায়? একটা আর একটা বাঁকা বাঁকা চলে যায় না? তাহলে ওই টাইপের অঙ্ক আসলে আমরা তাহলে কিভাবে সলভ করব? আচ্ছা, আমরা মোটামুটি সব কনসেপ্ট করার চেষ্টা করব।
2 মিটার/সেকেন্ড বেগে অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের আরেকটি স্থির বস্তুকে ধাক্কা মারে। অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের আরেকটি স্থির বস্তুকে ধাক্কা মারে। ধাক্কার পর 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। 3 কেজি বস্তুটির বেগের মান ও দিক নির্ণয় 3 কেজি বস্তুটির বেগের মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, তো একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করো। কি বলছে, 5 কেজি ভরের একটি বস্তু 2 কেজি ভরে 2 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল অক্ষ বরাবর। ওই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর হয়তো হবে, তা অক্ষ মানে আসলে এক্সই ধরা হয়, মানে ওইতে আসলে মেজর অক্ষ, তারপর অন্যটা ওয়াই অক্ষ, তো এক্স এর উপর ডিপেন্ড করে পাওয়া যায়। 3 কেজি ভরের আরেকটি স্থির বস্তুকে ধাক্কা মারে। ধাক্কার পর 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে 1 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। আচ্ছা, তো 3 কেজি বস্তুটির শেষ বেগের মান ও দিক তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, শুধু মান না, আমরা হয়তো বা m1u1 প্লাস m2u2 প্লাস ইকুয়াল টু তোমার হচ্ছে m1v1 প্লাস m2v2, এখান থেকে v2 মানে হলো শেষ বেগ। ওই শেষ বেগটা আমরা হয়তো বের করতে পারতাম, কিন্তু এখানে দিকও বলে দিছে। ঠিক আছে, কোন দিকে যাবে না যাবে সেটাও তোমাকে বের করতে হবে এখানে। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে প্রশ্নটা হলো সোজাসুজি এক সরল লেখায় হয়নি, কারণ ওইখানে একটা প্রশ্ন ভালো মতোই বলে দেওয়া আছে, আমাদের 30 ডিগ্রি কোণে দেওয়া আছে, তার মানে সেটা একটা সরল লেখায় ঘটেনি। ঠিক আছে, আমি তো বিপদে আছি, এখন এটা কেমনে লিখবো, ছবি আঁকাবো কই, করবো কই। তো আমাদের এক ঝলক একটু দেখো, আমাদের এই যে এখান থেকে তোমার হচ্ছে একটু যে এই যে একটু আগে যেটা করলাম পাখির অঙ্ক, রাজহাঁস তো পাইনি, এটা মাছ, কি জানি মাছরাঙা পাখি পাইছি, পাখি তো এখানে বসে দিছিলাম। তারপরটাতে তোমার হচ্ছে এই যে এরকম বলের ছবিটা দেওয়া আছে, এখন এটা এখানে কেমনে আঁকি সেটা বুঝতেছি না। তো যাই হোক, চেষ্টা করতেছি আমি, হয়তো মুছে মুছে করতে হবে, একটু রেসপন্স করো তোমরা তাড়াতাড়ি, তাহলে হবে। তাহলে 5 কেজি ভরের একটা বস্তু 2 মিটার, আর একটা হলো 3 কেজি, এটা হলো স্থির। ঠিক আছে, তাহলে একটা হলো গতিশীল, একটা হলো স্থির। তাহলে এটা হলো তোমার ছিল 5 কেজি, কালো কালার দিয়ে দিলাম, সেটা হলো 5 কেজি, এবং সেটা ইউ1 একটা আদি বেগ নিয়ে যাচ্ছে, সেটা হলো 2 মিটার/সেকেন্ড। আর আরেকটা বস্তু আছে, সেটা ছিল নীল কালার দিয়ে দিয়ে দেই, 3 কেজি, তার বেগ হলো u2 = 0। সংঘর্ষ যখন হলো, হওয়ার পর এই একটা পয়েন্ট, এটা হলো অক্ষ, এটা অক্ষ ধরে রাখি আমরা, এক্স অক্ষ। 5 কেজি ভরে যে কালো কালার দিয়ে দেখে দিচ্ছি আমি, এই যে কালো কালার, তার মানে কালো, এই যে কালো বস্তুটা হলো কালো কালার, আর নীল কালার দিয়ে নীলটা দেখাবো, দুটো আলাদা আলাদা। আর লাল কালার দিয়ে যেখানে যেখানে মার্ক করা দরকার সেটা সেটা করে দিব। এইখানে একটা বস্তুটা দিয়ে দিলাম আমি। ঠিক আছে, কারণ আছে, এখানে তো উপাংশ ভাগ হয়ে যাবে, বুঝতেছো, কারণ বাঁকা হওয়া মানে উপাংশ। ঠিক আছে, সেটা হলো তোমার ছিল 30 ডিগ্রি কোণে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, আর তার যে বেগ, সে বেগটা হলো 1 মিটার/সেকেন্ড। বুঝতে পারছো কথা? আচ্ছা, আর আর একটা বস্তু আছে নীল কালারের বস্তুটা, আমি জানি না ওটা আসলে কোন দিকে যাবে, এমন হতে পারে ওটা এই দিকে যাইতে পারে, এমনও হতে পারে সেটা এই দিকে যাইতে পারে, কোন দিকে যাবে আমি বলতে পারতেছি না আসলে আর কি। ঠিক আছে, আহ, কারণ আমি জানি না সে আসলে কোন দিকে যাবে না যাবে, ওটা আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিলাম এখানে হলো থিটা কোণে এই দিকে যায় হয়তোবা। হ্যাঁ, ভি ওয়ানই তো, ওটা ওটা শেষ বেগ তো, এটা ভি ওয়ান, এটা এম1 না, এই যে একের সাথে এক। তো আচ্ছা, ভি ওয়ান দিবা, দাও। ভি ওয়ান দিতে চাচ্ছি না, কারণ আছে আর কি, একটু ভেজাল হবে।
v1 ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড। ঠিক আছে, কারণ উপাংশে ভাগ করবো তো, এটা একটা সমস্যা হবে আর কি। তাহলে থিটা ডিগ্রি কোণে আমি জানি না, এটা হলো তোমার হলো v2 ইজ ইকুয়ালস টু হোয়াট, আমাকে এটা বের করতে হবে। v2 ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো চলো আমরা আস্তে আস্তে বের করব। কিন্তু সমস্যা হলো আমরা কিন্তু ইজিলি বের করতে পারতাম যদি আমরা একই সরলরেখা থাকতাম, কিন্তু আমাদের একই সরলরেখা নাই, এবার একটা কোণ করছে। আর আমি তোমাদের বারবার বলছি, একটা ভেক্টর রাশি যদি একটা কোণে ক্রিয়াশীল থাকে, একটা ভেক্টর রাশি যদি একটা কোণে ক্রিয়াশীল থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তার দুটো উপাংশে সে ভাগ হবেই হবে। কথা বুঝতে পারছো? দুটো উপাংশে অবশ্যই সে কি হবে, বিভক্ত হয়ে যাবে। তো এখন কথা হলো যে তোমার এখানে তো তোমার ভেক্টর রাশি কোনটা, আমাদের কিন্তু বেগটাই নেই ভেক্টর রাশি, ঠিক আছে, দ্রুতি কিন্তু তোমার ভেক্টর রাশি না, বেগ হলো কত তোমার ভেক্টর রাশি। এই বেগটাই তোমার দুটো ভাগে ভাগ হয়ে যাবে, যেহেতু একটা কোণে আছে 30 ডিগ্রি কোণে, আর এই তো আছে তোমার θ ডিগ্রি কোণে, তাহলে এটাও তোমার দুটো উপাংশে ভাগ হবে, এটাও তোমার দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। তো আমি আমাদের চালাকি একটু করব, কারণ আমাদের যে ভরবেগের সংরক্ষণশীলতা ছিল সেখানে ভরবেগ ছিল, আমি ভরবেগটাকে ভাঙবো, মানে একটা ভর খালি উপাংশে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ধরো এই বস্তুটা এইদিকে এমভি বেগ নিয়ে যাচ্ছে, তার দুটো উপাংশ হবে, একটা হলো এইদিকে, একটা হলো কত এইদিকে। এখানে যদি 30 ডিগ্রি হয়, তাহলে এমভি কস 30 ডিগ্রি, আর এখানে হবে হচ্ছে হলো কত এমভি সাইন 30 ডিগ্রি। ভরবেগও তো তোমার ভেক্টর রাশি, তাই না? আমি বেগ নিয়ে কাজ করব না, আমি ভরবেগ নিয়ে কাজ করব, তার কারণ হলো একটাই, ওই যে তোমার দুটো একসাথে যে আছে। আচ্ছা, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতাতে বসানো যাবে, আমাদের সহজ হবে আর কি। আচ্ছা, তো যাই হোক, তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের ক্লিয়ার। তো আমাদের এখানে ছিল হলো সূত্র অনুযায়ী 1 1 1 1, তোমরা এটা একটু সাইডে তুলে রাখো, আমি ওখানে যে ডিরেক্টলি বসাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো দেখো একটা ভরবেগ আমাদের ছিল, সেটা দুটো উপাংশ আমি কিন্তু ভাগ করে দিছি। এবার একটু মান বসাবো আমি। m1 এর মান দেওয়া আছে তোমার 5 কেজি 5 কেজি, তাহলে m1 এর মান গুলো বসা হলো 5 কেজি, সবুজ কালার দিয়ে বসাচ্ছি 5 কেজি, এখানে হলো কত তোমার 5 কেজি, এখানে হলো কত তোমার 5 কেজি। যারা একবারে পারো একবারে করবা, আর যারা পারবা না এইভাবে ভেঙে ভেঙে সাইডে করে নিয়ে এসে ছবির মধ্যে বসাবা। ঠিক আছে, সাইডে করে নিয়ে এসে ছবির মধ্যে বসাবা। আচ্ছা, তারপর হচ্ছে দেখো v1 এর মান তোমার বলে দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে তোমার এটার মান হবে তোমার 1। আমরা জানি 5.1 না, এটা ছিল গুণ আকারে আছে 1। ঠিক আছে, তাহলে ফাইনালি এখন তুমি বলো 5 আর 1 গুণ করলে 5ই হয়, 1 গুণ করলে 1 এখান থেকে বাদ দেওয়া যায়, 1 গুণ করলে এখান থেকে কি করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন দেখো তো এরকম হয় নাকি, একটা ভরবেগ ছিল 5, তার দুটো উপাংশ ভাগ হয়ে গেল 5 cos 30 ডিগ্রি 5 cos sin 30 ডিগ্রি। বলো এখানে সমস্যা আছে না নাই? যদি সমস্যা হয় বলো। উপাংশ দুটো ভাগ করে দিলাম, এইদিকে তাহলে হবে হলো তোমার, এখানে যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, তাহলে এখানে হলো 5 cos 30 ডিগ্রি, আর এটা হবে তোমার হলো কত 5 sin 30 ডিগ্রি। 5 মানে তার ওজন, এটার ওজনও লিখে দেই 5 কেজি 5 কেজি। আর ভরবেগের উপাংশ কনভার্ট করা হয়েছে, কিসের উপাংশ, ভরবেগের উপাংশ কনভার্ট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন অনুরূপ ভাবে আসো এই ভিটুটা নিয়ে একটু কাজ করি এবার। ভিটুটা কোন দিকে হয়ে আছে, নীল গ্যালারি হয়ে আছে ভিটু, এই যে এই বরাবর ভিটু হয়ে আছে, আর তার তো একটা ভরও আছে, তাহলে আমরা এখান থেকে দিব m2v2, তার দুটো উপাংশে ভাগ হবে, একটা হলো এক্স অক্ষ বরাবর আর একটা হলো কত ওয়াই অক্ষ বরাবর। তো θ ডিগ্রি কোণ ধরে নাও, আপাতত আমি জানি না থিটার মান কি হবে না হবে, এগুলো টেনশন করার দরকার নেই, অটোমেটিক অ্যান্সার আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে হবে m2v2 cos θ, যার সাথে কোণ নেব সেটা হলো ভূমি, আর m1v1 sin θ। ঠিক আছে, তো এখানে কি মান টান কিছু আছে আমার, আমার কাছে মনে হয় শুধু m2 2 এর হিসাব 2 আসবে। তো এই অঙ্কের জন্য দেখো আমাদের এই উপাংশ করার জন্য খালি আমাদের ভর আছে 3 কেজি, আর কোনো কিছু ভর নাই। তো সেহেতু আমি খালি 3 কেজি ভরটা খালি বসাবো, আর সবকিছু যা আছে তাই থাকবে, 3 কেজি শুধু ভরটা থাকবে। আর ভি2 এর মানটা আমাকে বের করতে হবে, দেখো কি বলছে, বেগের মান ওই ভি2 বের করব, আর দিক বের করব। ঠিক আছে, দিক হলো থিটা। আচ্ছা, তাহলে এখন আসো এই জিনিসটা আমি তাহলে এখানে এসে বসাই দেই, উপাংশের এখানে এসে বসাই দেই। এখানে যদি থিটা হয় তাহলে 3v2 cos θ,
এখন এখান থেকে 3v2 sin থিটা। এই হলো আমাদের উপাংশ কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার আসো এই অঙ্ক এখন করে ফেলছি আমরা, এক্স অক্ষ বরাবর বলের হিসাব করবা, ওয়াই অক্ষ বরাবর হিসাব করবা, অঙ্ক সলভ। ঠিক আছে, তাহলে চলো এখন এক্স অক্ষ বরাবর হিসাব করি আগে। এক্স, কয়েকজনের দেখলাম 2-3 জনের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয়। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের কি কি আছে দেখো তো। এটা কিন্তু এক্স অক্ষ বরাবরই যাচ্ছে, এটাও এক্স অক্ষ বরাবর ছিল, তার মানে আদি বেগের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমাদের ছিল। তাহলে বসাও, এখান থেকে 5 × 2 প্লাস 3 হলো 0 ইকুয়াল টু আদি ভরবেগ দুটো কিন্তু এক্স অক্ষ বরাবরই আছে। ঠিক আছে, অয় অক্ষ বরাবর নাই, তার মানে অয় অক্ষ বরাবর যখন হিসাব করবো তখন 0 হবে। ইকুয়াল টু এইখানে এক্স অক্ষ বরাবর আছে হলো তোমার এইটা, তাহলে লিখে ফেলাও 5 cos 30 ডিগ্রি প্লাস, আর এক্স অক্ষ বরাবর কিন্তু আরেকটা টার্ম আছে, এই যে এটা। আর দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো টার্ম নাই তোমার, একটু খেয়াল করে দেখো এক্স অক্ষ বরাবর দুটো টার্ম আছে, শুধু এক্স অক্ষ বরাবর হিসাবগুলো করতেছি। 3v2 cos থিটা যদি হয়, যারা যারা বুঝতে পারছো তারা তারা আমাকে একটু v2 cos থিটার মানটা বের করে দাও, আমি আরেকবার বলতেছি। দেখো আমরা এক্স অক্ষ বরাবর ভরবেগের হিসাব করব, তারপর ওয়াই অক্ষ বরাবর হিসাব করব, তাহলে অঙ্কটা সলভ। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর যখন ভরবেগ তুমি নিবা, তাহলে এক্স অক্ষ বরাবর কি কি আছে, এই যে 5 কেজি ভর কিন্তু তোমার এই দিকে যাচ্ছে, অক্ষ বরাবর কিন্তু বলে দিছে অক্ষ বরাবর, তার মানে ওটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে তার এক্স অক্ষ বরাবর তার ভর আছে, তার বেগ আছে, গুণ করলে ভরবেগ পাওয়া যাবে, আদি ভরবেগ। এবং এই বস্তুটা তো তোমার স্থির অবস্থায় ছিল, তাহলে 3 × 0 শেষ। ইকুয়াল টু এই যে ছবিটা তুমি আঁকাইলা, এখানে তোমার চলো ভরবেগ কোন দিকে কোন দিকে আছে, এক্স অক্ষ বরাবর এটা একটা আছে, এক্স অক্ষ বরাবর এটা আছে, আর বাকি কোনোটা কিন্তু এক্স অক্ষ বরাবর নাই। এইটা আছে সেটা হলো ওয়াই অক্ষ বরাবর, এটা যেটা আছে সেটা ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তো আমরা ওয়াই অক্ষ বরাবর যখন হিসাব করব তখন সেটা দেখব। তাহলে দেখো তো ভি টু কস থিটার মান কত আসে, প্লাস না মাইনাস? 1.89 আসে তাই না? তাহলে 1.89, আর কিছু নাই। আচ্ছা, গেল, এটা 1 নাম্বার দাও। তারপর আসো অয় অক্ষ বরাবর, বরাবর অয় অক্ষ বরাবর ভরবেগ, অয় অক্ষ বরাবর যদি ভরবেগ তুমি যদি হিসাব করতে চাও, তাহলে আদি ভরবেগ বলে কিছুই নাই, কারণ অয় অক্ষ বরাবর এটা আর এটা কোনোটা ক্রিয়াশীল নাই, তার মানে আদি ভরবেগ দুটার জন্য কত, 0। ইকুয়াল টু আদি ভরবেগ নাই, তাতে কি হয়েছে, এইটা তো আছে, শেষ ভরবেগ তো আছে দুই দিকে, তাহলে দুটো বসাই দাও। 5 sin 30 ডিগ্রি প্লাস 3v2 sin থিটা। হয়তো অনেকে বলে উঠবে ভাই এটা তো মাইনাস হবে, তার কারণ হলো এটা উপরের দিকে আর এটা নিচের দিকে, আমি তো জানি না থিটা আসলে কোন দিকে, আমি জানি না থিটা আসলে কোন দিকে, বুঝতে পারছো কথা, এজন্য আমি এটাকে প্লাস ধরবো। এমনও তো হতে পারতো থিটা তো তোমার উপরের দিকে যেতে পারে, তখন তো আবার প্লাস হইতো, আমি তো জাস্ট এটা ধরে নিছি তাই না, আর কোনো কারণ নাই। ঠিক আছে, তুমি ধরে নিতে পারো, এখানে মাইনাস ধরে নিলেও করতে পারো, কোনো সমস্যা নাই, যেটা মন চায় তুমি করতে পারো, কিন্তু আমি প্লাস নিয়ে করব। তার কারণটা হলো আমি জানি না আসলে এটা কোন দিকে হবে, তুমি মাইনাস নিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, থিটার মান নাকি চলে আসছে রে 52 কত জানি, তাই নাকি? তাহলে এখান থেকে দেখো তো আমাদের ইকুয়েশন থেকে 2v2 sin থিটা বের হয়ে আসে, দেখো তো কত আসে, v2 sin থিটার মান কত আসে একটু দেখো তো, v2 sin থিটার মান কত আসে, 0.833, প্লাস না মাইনাস কিছু কবা না? প্লাস কিসে আসবে, এখান থেকে বোঝা যাচ্ছে মাইনাস আসবে। এটা হলো তোমার 2 নাম্বার। ঠিক আছে, এখন কথা হলো যে তুমি কি বের করতে চাচ্ছ, সেটা দেখো বের হয়ে গেছে। 2 নাম্বার বর্গ করো, 1 নাম্বার বর্গ করে যোগ করো, তাহলে দেখো তো কত আসে, v2 স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস v2 স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে যা আসে তাই। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো পরবর্তী লাইনে v2 স্কয়ার কমন নেওয়া যায়, কমন নিয়ে তুমি তাহলে v2 স্কয়ারটাকে বের করে নিতে পারো, জায়গা নাই মিশাই দিতে হবে এগুলা রে।
ইকুয়াল টু এখানে দেখো কত আসে, বের করো ভি টু বের করো। দেখো তো কার কার 2.0654 আসছে। ওই তো হয়ে গেছে, তাহলে 2.0 হয়ে গেছে না। এর পরের ক্ষেত্রে তুমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ ওটা তো মিশাই নি, এজন্য ছবিটাও মিশাই নি আর কি, ছবিটাও মিশাই নি তো, দেখি আরেকবার তো বলবো নি। তারপর হলো তোমার কাজ হলো এরপরের লাইনে হলো 2/1 করো, 2/1 করো, তাহলে দেখো কি আসে। তখন ভি টু 23.72, তারপর বলো 2/1 করে দেখো তো ট্যান থিটা সমান কত আসে। ওর নাকি 23.70 আসছে, তোমাদের কত কত আসতেছে? ওই যে কে জানি বললো আবার 23.70 আসছে, ঠিক আছে। আচ্ছা 23.70 হবে অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই ও মাইনাস বলতে হবে তো, মাইনাস না হলে হবে না তো অ্যান্সার। কারণ হলো কি মাইনাসই হতে হবে। উপরের দিকটাকে তুমি কত প্লাস ধরছো তাই না, উপরের দিকটাকে তুমি প্লাস ধরছো, যেহেতু মাইনাস আসছে তার মানে বস্তুটা নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। ক্লক ওয়াইজ আর এন্টি ক্লক ওয়াইজ যেটা তোমরা পড়ছো ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী অবশ্যই মাইনাস আসবে। আমি তো খেয়ালই করিনি, ভুলে গেছিলাম, যাই হোক মাইনাস হবে, থিটার মান মাইনাস হবে, তার মানে এটা এইটা বস্তুটা যেদিকে গেছে 1 নাম্বার 2 নাম্বার বস্তুটার বিপরীত দিকে গেছে। হম হম কি বললা, বলো বলো। ও তাও হবে, তাও হবে, তুমি যদি প্লাস ধরে করো, যদি এই যে এখানে যদি তুমি মাইনাস নিয়ে করো না, তুমি যদি এখানে কেউ যদি মাইনাস নিয়ে করে তাহলে থিটার মান প্লাস আসবে, ঠিক আছে। আর আমি প্লাস নিয়ে করছি এই জন্য থিটার মান মাইনাস আসছে, যে কোনো একটা একটা কনসেপ্ট দিয়ে করলে হবে। আচ্ছা তো চলো আরেকবার একটু আমরা একটু রিভিশন দেই। আমি এই জিনিসগুলো একটু মিশাই দেই, ঠিক আছে, এগুলো তো মোটামুটি ক্যালকুলেশনের পার্ট, তাহলে একটু ঘিজিমিজিটা কম হবে। এই দুটো লাইন নিয়ে একটু সমস্যা থাকতে পারে, আবার আমি একটু দেখে দেই। প্রথমে আমি উপাংশে ভাগ করছি, ভি ওয়ান আর ভি টু যেটা আছে সেটা দুটা ভরবেগ, তার উপাংশে ভাগ করছি। আর সবসময় আমি কিন্তু বলছি যার সাথে কোণ নিব সেটা হলো ভূমি, আর ভূমির সাথে সর্বদা কস থিটা বসে। তাহলে এর সাথে বসবে হলো কত তোমার এম কস থিটা, এম ভি কস থিটা, আর এম ভি সাইন থিটা। তারপর মান বসাইছি, এম এর মান হলো 5 কেজি, ভি এর মান হলো 1, এজন্য 1 গায়েব হয়ে গেছে, আর 5 কেজি ভরটা শুধু আমার আছে। আর থিটার মান তো এখান থেকে 30 ডিগ্রি। অনুরূপ ভাবে ভি টু কেও তোমার দুটো উপাংশে ভাগ করে দিছি, এম ভি টু কস থিটা, এম ভি টু সাইন থিটা, আর এম এর মান দেওয়া আছে তোমার ছিল 3 কেজি, এই জন্য এম এর মানটা বসাই দিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি উপাংশগুলো কনভার্ট হয়ে গেছে। এবার আমরা হিসাব করতে যখন যাব তখন দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা আসছে, এবং একটা দেখতে এক্স অক্ষ বরাবর আর কিছু দেখতে হচ্ছিল তোমার ওয়াই অক্ষ বরাবর। যখনই এক্স অক্ষ ওয়াই অক্ষ আসবে তখন তোমাকে একবারে আর অঙ্ক করা যাবে না, ভেঙে ভেঙে করতে হবে 2 স্টেপে। তো এক্স অক্ষ বরাবর একবার হিসাব করে নিবা, ওয়াই অক্ষ বরাবর যেমন তোমরা হচ্ছিল যে বলের অঙ্কটা যেভাবে করছিলা, এই ঘর্ষণ বলগুলো যেভাবে প্রতিক্রিয়া বল যেভাবে তুমি ভাগ টাক করে করে করলে এক্স অক্ষ বরাবর বল ওয়াই অক্ষ বরাবর বল, ওইটা এটা সেম। এখন যখন এক্স অক্ষ বরাবর তুমি হিসাব করবা, এক্স অক্ষ বরাবর হিসাব করো, এটা আর এটা বলে দিছিল প্রশ্নে অক্ষ বরাবর, তার মানে এক্স অক্ষ বরাবর তারা কি গতিশীল। এক্স অক্ষ বরাবর হওয়ার কারণে এটা হলো বেগ ভর, এটা হলো বেগ, গুণ করলে ভর বেগ। আর এটা তো স্থির অবস্থায় ছিল, প্রশ্ন বলে দেওয়া ছিল স্থির অবস্থায়, এটা তার মানে 0। ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর আসলে কত 5 cos 30 ডিগ্রি, আর এখানে আসলে তোমার কত 3 v2 cos থিটা। তো এখান থেকে বসায় তোমার ফার্স্ট কাজ হলো তোমার v2 cos থিটাটা বের করে এটাকে 1 নাম্বার দিয়ে দিবা, ঠিক আছে। অনুরূপ ভাবে এখন অয় অক্ষ বরাবর যখন হিসাব করবা, অয় অক্ষ বরাবর এইটা আর এটার কিন্তু কোনো উপাংশ বা কিছুই নাই, অয় অক্ষ বরাবর কিছুই নাই, এজন্য অয় অক্ষ বরাবর 0। কিন্তু এই পাশে যখন শেষ ভরবেগটা যখন ক্যালকুলেট করবা তখন দেখা যাচ্ছে যে দুইটা সবুজ সবুজ কালার দিয়ে গোল করা আছে, ওই দুটা জিনিস তোমার চলে আসছে। যেহেতু তোমার দুটো সবুজ সবুজ কালার দিয়ে গোল করা জিনিস আসছে, তার মানে অয় অক্ষ বরাবর আমাদের হচ্ছে এটা হলো একটা, আর প্লাস চিহ্ন দিয়ে এটা। আমি এখানে প্লাস নেওয়ার কারণ হলো আমি জানি না থিটা আসলে কোন দিকে হবে, তুমি যদি এখানে মাইনাসটা দিয়ে দাও তার মানে আগে তুমি ডিক্লেয়ার করে দিছো, আগে তুমি ডিক্লেয়ার করে দিছো যে থিটা বিপরীত দিকে হবে,
ঠিক আছে, এই জন্য আমি আগে ডিক্লেয়ার করিনি, আমি জানি না থিটা কোন দিকে হবে, জাস্ট ছবিটা আঁকাইছি, এর মানে এই না যে বস্তু এই দিকেই যাবে, এই দিকেও যেতে পারতো, এই দিকে যেতে পারতো, এই দিকেও যেতে পারতো, আমি জানি না সেটা কোন দিকে যাবে। ঠিক আছে, বোঝাই যাচ্ছে এই দিকেই যাবে, এই জন্য ও ছবিটাও দেখেও বুঝতেছে, কিন্তু তুমি ডিক্লেয়ার করতে পারবে না। তুমি বুঝতে পারছো, খাতাতে বুঝাই দিতে হবে তোমাকে। ঠিক আছে, এই জন্য তোমার হচ্ছে প্লাস দিয়েই করবা, দেখবা যে থিটার মান অটোমেটিক তোমার নেগেটিভ চলে আসছে, তখন তুমি বলে দিবা আমি উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে নেগেটিভ যেহেতু আসছে বিপরীত দিকে যাবে। ঠিক আছে, একদম জোর গলায় তখন বলতে পারবা। বুঝতে পারছো কথা? আচ্ছা, তো এটা হলো মোটামুটি আমাদের এই অঙ্ক ভরবেগের। তো ভরবেগে আরো কিছু অঙ্ক আছে আমাদের, যেমন বুলেটের অঙ্ক যেগুলো থাকে, আমি বুলেটের অঙ্কের একটু সূত্রটা দেখে দিব, অঙ্ক করাবো না, কারণ বুলেটের পশ্চাৎ বেগের অঙ্ক তোমরা মোটামুটি করছো, সবই দেওয়াই থাকে, খালি ছোট হাতের ভি বড় হাতের ভি কিছু একটা বের করতে হয়। আচ্ছা, তো বন্দুকের পশ্চাৎ বেগের ক্ষেত্রে যেটা আসে, যখন বন্দুক রাইফেল যখন ছোড়া হয়, ছোড়ার আগ মুহূর্তে গুলি আর বন্দুক, বন্দুকটা হলো তোমার পুরো বডি যেটা বড় সরস যেটা থাকে সেটা, আর গুলিটা হলো ছোটখাটো যেটা বুলেট। তো তোমার হচ্ছে হলো বড় হাতের এম বা M1U1 যেটা তুমি দাও, M1U1 প্লাস, সূত্র তো আমাদের এটাই, M1V1 প্লাস M2V2। তো প্রাথমিক অবস্থায় সবগুলো তোমার শূন্য হবে, কারণ যখন গুলিটাকে তুমি যখন এই অবস্থায় ধরছো, তখন বন্দুকের বেগ এবং গুলির বেগ দুটাই শূন্য, এই কারণে তোমার এই পুরোটা যোগফল কত হবে? শূন্য। কিন্তু যখন গুলি তুমি নিক্ষেপ করলা, গুলি, এটা হলো গুলি, এটা হলো তোমার গুলির জন্য, তখন সে কিছু একটা বেগ প্রাপ্ত হয় এবং তার তো অবশ্যই একটা ভর থাকে, এবং সেটার কারণেই এটা হলো বন্দুক, বন্দুকে একটা কিছু, তোমার হচ্ছে হলো বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, এই জন্য এটা দেওয়া। তারপর এখান থেকে তোমার যদি ভি এর মানটা যদি বের করতে চাও, তাহলে আমাদের দেখা যায় যে এটাকে ওই পাশে নিয়ে যাও, এম ভি ডিভাইডেড বাই হলো এম, একটা নেগেটিভ আসে, এই যে নেগেটিভ থাকার কারণে এই বেগটা হলো সামনের দিকে যাওয়াটাকে তুমি পজিটিভ ধরছো, এই ভি এর মানটা তোমার নেগেটিভ আসছে, এই নেগেটিভটা হলো তোমার হলো কি পশ্চাৎ বেগ, পিছন দিকে যায়। ঠিক আছে, আমার এক ফ্রেন্ড আর্মিতে ছিল বলতে এখন তো আছেই, তো ওদেরও তো তোমার হচ্ছে হলো ওই যে বন্দুক যুদ্ধ করার লাগে আর কি, বন্দুক শেখায় ঠিক, মানে ওগুলো তো ট্রেনিং করায়। তো ওই আমাকে বলছিল যে এই পশ্চাৎ বেগটা তোমার হচ্ছে হলো ভালো রকমই থাকে আর কি। ওই দেখবা যে বন্দুক গুলো, যে বলিউড সিনেমা বাদ দাও, বলিউড সিনেমা তো দুই হাতে দূরে মেশিন গান চালাচ্ছে, এটা ইম্পসিবল। তুমি রিভলভারও তুমি আসলে এক হাতে চালাতে পারবে না। ঠিক আছে, রিভলভারও তোমার আসলে দুই হাত ধরতে হবে, কারণ এই পশ্চাৎ বেগের কারণে। এমন হতে পারে যদি তুমি কন্ট্রোল মানে সেফ না থাকো, প্রাথমিক অবস্থায় যদি প্রথম একদম ফার্স্ট কোনোদিন বন্দুক সম্পর্কে তোমার আইডিয়া নাই, জাস্ট বন্দুকটাকে এইভাবে ধরছো, দেখবে যে পশ্চাৎ বেগের কারণে বন্দুক আসে তোমার মাথায় বাড়ি মারবে, একবারে দেখো এরকম করে নিয়ে একবারে মাথা এসে বাড়ি খাবা তুমি। ঠিক আছে, মাথা ফেটে যেতে পারে পশ্চাৎ বেগের কারণে। আর ওদের যখন বড় বড় রাইফেল টাইপের যে বন্দুকগুলো আছে যখন চালানো হয়, তখন ঘাড়ের সাথে লাগায়, পিছন অংশটা ঘাড়ের সাথে এইভাবে অ্যাটাচ করা থাকে, ওখানে যদি ওরা ব্যালেন্স না ধরে রাখতে পারে, তাহলে দেখা যাবে যে হাড়ের হাড্ডি, এইখানকার হাড্ডি, এটা নাকি ভাঙ্গেও যায় অনেকের। ঠিক আছে, যদি যারা ব্যালেন্স ধরতে না পারে তাহলে ভাঙ্গেও যায়। ঠিক আছে, এই পশ্চাৎ বেগটা ভালো রকমের একটা ফোর্স তৈরি করে আর কি। আচ্ছা, তো মোটামুটি আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা আসলে শেষ হয়নি, আরো আছে। তো তোমাদের এই যে নোটও এখানে দেওয়া আছে, নোট দিব, সোমবার থেকে নোট দেওয়া শুরু করবো, আজকে গ্রুপে পোস্ট দিব দেখি। এই যে এখানে ভরবেগের একটা অঙ্ক, আমি এগুলো আসলে অঙ্কগুলো তোমাদের বইয়ে আছে, যেগুলো বইয়ে আছে ওগুলো আমি তুলিনি খুব একটা। ঠিক আছে, কারণ বই থেকে যদি তুলে দেয় তাহলে নোট করার দরকার কি, এক্সট্রা যেগুলো আছে যেগুলো সলভ করা নাই সেগুলো আমি চেষ্টা করছি করানোর জন্য আর কি। আচ্ছা, তো চলো দেখি তারপর শুরু করি আমাদের পরের টপিক, বলের নিরপেক্ষ নীতি, ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল অফ ফোর্স। বলের নিরপেক্ষ নীতি, নিরপেক্ষ নীতি, বলের নিরপেক্ষ নীতি বা আসলে ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল অফ ফোর্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটা কি বলছে, এই জিনিসটা বলছে হলো কোনো একটা সিস্টেমের উপর, কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল প্রযুক্ত হয়,
তাহলে কোনো বল, এক বল আর এক বলকে কোনোভাবে ইয়ে করবে না, বাধা দিবে না, ঠিক আছে? মানে সবাই সবার নিজের মতো করে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, তো বলের নিরপেক্ষ নীতি আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বুঝাবো। কেউ কোনো বল কাউকে তোমার হচ্ছে কত আঘাত করবে না বা কিছুই করবে না, ঠিক আছে? তো এখানে আমাদের বলের নিরপেক্ষ নীতি নিয়ে একটু ছোটখাটো একটা উদাহরণ সহ বলে দেওয়া আছে। এখানে একটু দেখো, আমি আর লিখতেছি না। কোন বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয়, কোন বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয়, তবে প্রত্যেক বল নিজের রৈখিক ভরবেগের পরিবর্তন ঘটায়। একটি বল অন্য বল দ্বারা প্রভাবিত হবে না। মানে একটা বল আর একটা বলকে তোমার হচ্ছে কোনোভাবেই সে কি করবে না, মানে প্রভাবিত করবে না, নিজের মতো সে সত্তা প্রকাশ করে চলবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো তোমার বড় বলের নিরপেক্ষ নীতি। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে সার্কাসের খেলোয়াড় দিয়ে, সবসময় তোমাদের বইও দেওয়া আছে সার্কাসের খেলোয়াড়। তো দেখো, আমি এখন একটা উদাহরণ দেই। এটাতে একটা সমস্যা হয়ে যায়, সার্কাসের খেলোয়াড় একটা ঘোড়া আঁকা এখন কেমনে? এটা ধরো একটা ঘোড়া, কেমনে ঘোড়া আঁকাবো রে, কোনো জন্মে তো আঁকাইনি। যাই হোক, একটা বক্স করে দিয়ে দিই, এটা হলো ঘোড়া। ঘোড়ার উপর মনে করো যে মানুষ আছে, ঠিক আছে? তো ঘোড়া এখন তো তোমার হচ্ছিল সার্কাসের ক্ষেত্রে তো ঘোড়া নিয়ে তো যাচ্ছে, দৌড়াচ্ছে। তো ঘোড়া তো তোমার সামন দিকে যাবে, তাই না? সামন দিকে সে যখন যাবে, অবশ্যই ঘোড়া একটা বল প্রয়োগ করে সামন দিকে যাবে, এমনি এমনি তো আর যাবে না। ঘোড়া অবশ্যই অবশ্যই একটা বল প্রয়োগ করে সামন দিকে কিন্তু সে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো ঘোড়া যখন সামন দিকে গেল, ঘোড়া যখন সামন দিকে যাচ্ছে, মানুষও তো তত বল নিয়ে বা তত বেগ নিয়ে সামন দিকে যাবে। তো সার্কাসে কি ঘোড়া কেমনে চালায় সেটা কি দেখাবে, নাকি তোমার সার্কাসের ভিতরে একটু কিসের যে কারুকার্য গুলো দেখাবে? দেখা যাবে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে উঠছে, ঠিক আছে? ধরো কোনো এক সময় এই লোকটা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে উঠলো উপরের দিকে। লাফ কিন্তু সে বাঁকা দেয় না, উপরের দিকে লাফ দেয়, এটা হলো লাফ দিল, ঠিক আছে? তাহলে পর মুহূর্তে তাহলে কি হবে? পর মুহূর্তে তাহলে কি হবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু খালি একটু বোঝার চেষ্টা করো, বলো ঘোড়া যখন সামন দিকে গেছে, যে বল নিয়ে সামন দিকে গেছে, মানুষও কিন্তু ঘোড়ার পিঠে যেহেতু আছে, মানুষও কিন্তু সেই বল নিয়ে কিন্তু সামন দিকে যাচ্ছিল। তার মানে মানুষের উপরে একটা বল কিন্তু ক্রিয়াশীল, কোনটা? এই বলটা কিন্তু সে সামনের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে, আছে কিন্তু। হঠাৎ করে মানুষটা যখন লাফ দিল, তখন নীল কালারটা অ্যাক্টিভ হয়ে গেল। আগে ছিল সবুজ কালারের বল, এবার হলো কত নীল কালারের একটা বল, ঠিক আছে? তাহলে এমনিতেই কমন সেন্স হিসেবে যদি আসে, তাহলে কি হবে? মানুষটা যখন উপর দিকে লাফ দিছে, তখন কি আর এই সবুজ কালারটা থাকতেছে? সবুজ কালারটা কিন্তু থাকবে না, থাকার কথাও না। নীল কালার দিয়ে উপরের দিকে লাফ দিবে, উপর দিকে বসে থাকবে, কিন্তু ঘোড়া তো আর এখানে থাকবে না। ঘোড়া তখন কত সামন দিকে চলে যাবে না? যখন লাফ দিবে ঘোড়া কিন্তু তখন এইখান থেকে রিপ্লেস হয়ে তোমার চলো কত এইখানে এসে পৌঁছাবে। তো মানুষ তো তখন ধূপ করে নিচে মাটিতে এসে পৌঁছাইতো, পড়ে যাইতো। কিন্তু কিন্তু দেখো, আমাদের সার্কাস খেলাগুলোর মধ্যে যেটা হয়, ঘোড়া কিন্তু কখনোই তোমার হচ্ছে হলো, মানুষ যখন লাফ দেয়, মানুষ কিন্তু লাফ দিয়ে আবার ঘোড়ার পিঠের উপরেই এসে পড়ে। এর কারণটা কি? এর কারণটা কি? আবার আমি একটা জিনিস বলতেছি, দেখো একটু বোঝার চেষ্টা করো, জিনিসটা পয়েন্ট টু পয়েন্ট বোঝার চেষ্টা করো। ঘোড়া যখন গেছে এফ বল নিয়ে, মানুষও তখন এফ বলে যাচ্ছে, কারণ মানুষ তো ঘোড়ার পিঠের উপর আছে, ওই তো এফ বলে যাবে। মানুষটা হঠাৎ করে লাফ দিল, লাফ দেওয়া মানে কত উপরে নীল কালার। তো যখন লাফ দিল, তখন তো ঘোড়ার সাথে মানুষের আর কোনো সম্পর্ক থাকবে না, তখন তার এই বল থাকার কথা না, ঠিক কি না? তাহলে মানুষটা উপরের দিকে উঠবে, আর ঘোড়া তো আর এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, ঘোড়া তো সামন দিকে যাচ্ছে, ঘোড়া তখন সামন দিকে চলে যাবে। তাহলে মানুষটা আসলে ধূপ করে নিচে মাটিতে পড়ার কথা না, কিন্তু তা না। দেখা যায় যে মানুষটা যখন নিচের দিকে নামবে, তখনও তখনও ঘোড়ার পিঠের উপরে এসেই পড়তেছে। এর কারণটা কি? এর কারণটা হলো বলের নিরপেক্ষ নীতি, ঠিক আছে? মানুষটা যখন উপরের দিকে উঠছে, কিন্তু তার উপর তো একটা বল ছিল, ছিল না? ছিল না? এই যে সবুজ কালারের বলটা, এই বলটা কোনোভাবে বাদ যায় না, এই বলটা থাকেই। এই নীল কালারের বল এটাকে তোমার মিনিমাইজ করে দেয়নি, বাদ দেয়নি, ঠিক আছে? নিজের মতো স্বাধীনভাবে সে সত্তা প্রকাশ করেই আছে। আর নীল কালার নীল কালারের মতো উপর দিকে গেছে। আর দুটার মিলিত ফল হয় হয়তোবা তোমরা যেটা সামান্তরিকের যে লব্ধি সূত্র, ওই লব্ধি সূত্র দিয়ে সামন দিকে এসে পড়ছে, ঠিক আছে? তো দেখো, ঘোড়ার সাথে এই সবুজ কালারের কোনো সম্পর্ক না থাকার কারণেও তোমার হচ্ছে হলো মানুষটা তোমার হচ্ছে হলো এই ঘোড়ার উপরে এসেই পড়ে। এটাকে বলা হয় তোমার হচ্ছে বলের নিরপেক্ষ নীতি। নীল কালার সবুজ কালারকে মিনিমাইজ করেনি, ঠিক আছে, কোনোভাবে বাধা দিচ্ছে না বা কিছুই করতেছে না। লাল কালারের কারণে সে উপর দিকে উঠতেছে, নীল কালারের কারণে সে উপর দিকে উঠতেছে, এবং সবুজ কালার কারণে সে হচ্ছে কি সামন দিকে যে ঘোড়ার উপর যে পড়ে যাচ্ছে। এটাকে বলা হয় তোমার ছিল কত বলের নিরপেক্ষ নীতি।
তো বলের নিরপেক্ষ নীতিটা তোমার হচ্ছে এক লাইনের, আর এই উদাহরণটা তোমাদের বইয়ে একটু ভালোই ফেমাস, এটাই সবচেয়ে ভালো দেয়, আর অন্যগুলো দেয় না। ঠিক আছে, এটা একটু দেখে নিও তোমরা। তো আমাদের হলো ঘোড়া যখন আসলো তখন ঘোড়া নিয়ে আরেকটা কনসেপ্ট আছে, আমরা চলো দেখি সেটা করব। ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি কিভাবে চলে। এটা তোমাদের বইয়ে, তোমাদের ইসাক স্যারের বইয়ে, এটা পুরাতন বই থেকে আমি পড়াবো। তোমাদের হচ্ছে ইসাক স্যারের বইয়ে যেটা দেওয়া আছে, জাস্ট এমনি খালি বলে দেওয়া আছে, কিন্তু কোনো ইকুয়েশন নিয়ে আসেনি। আমি একটু ইকুয়েশন নিয়ে আসাবো, ঘর্ষণ বল টল যা আছে সব নিয়ে আসাবো। আচ্ছা, আরো তোমাদের ইসাক স্যারের বইয়ে যেগুলো দেওয়া আছে দেখবা যে ওইখানে নৌকার গুণ টানা দেওয়া আছে। তো নৌকার গুণ টানা তো আমরা 9-10 ভেক্টর চ্যাপ্টার একবার করছি, ওটা করাবো না। মানুষের হাঁটা চলাফেরা ওটা একবার করছিলাম, তাও করাবো, এই ঘোরার জন্য করাবো। ঠিক আছে। আচ্ছা, দেখো মানুষের চলে কিভাবে একটু মনে রাখার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। আমি বলছিলাম মানুষ যখন হাঁটে তখন পায়ের দুটো অংশ, একটা হলো গোড়ালি আর একটা হলো সামন অংশ, সামন অংশ দিয়ে বল প্রয়োগ করে, এবং গোড়ালি দিয়ে যদি বল প্রয়োগ করে তাহলে মানুষ পিছন দিকে যাবে। আর সামন অংশ দিয়ে বল প্রয়োগ করার কারণে মানুষ কত সামন দিকে যায় কেন? ধরো এই যে সামন দিক থেকে যদি একটু বাঁকা করে যদি একটা বল প্রয়োগ করে, দেখো তোমরা একটা পা দিয়ে দেখো মাটিতে, সামন দিক থেকে যখন বল প্রয়োগ করবে তখন একটা কোণে কিন্তু পা বাইকে গেছে। তার অপোজিট দিকে তোমার একটা কি দিবে, রিয়াকশন ফোর্স দিবে, প্রতিক্রিয়া বল। যেহেতু প্রতিক্রিয়া বল একটা কোণে ক্রিয়াশীল, তাহলে সেটা অবশ্যই অবশ্যই দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, আর কস থিটা, আর উপরের দিকে হবে কত, আর সাইন থিটা। ঠিক আছে। আর নিচের দিকে তোমার হচ্ছে একটা বল আছে, সেটা হলো এমজি, ওজন। এই বল আর এই বল একে অপরকে ওই আগের মতোই কনসেপ্ট, একে অপরকে কি করে দিবে, নাকচ করে দিবে। এখন কথা হলো যদি নাকচ না করে তাহলে কি হবে, ওই আগের মতোই কথা। এই কথা যদি তোমার হচ্ছে এটা যদি তোমার বেশি হয় তাহলে মাটির মধ্যে গর্ত ফুঁড়ে ঢুকে যাবা। এটার মধ্যে যদি যদি বেশি হয় তাহলে লাভ দিচ্ছ আর কি উপরের দিকে, হাই জাম্প যেটা বলা হয় আর কি। তো যাই হোক, আমাদের তো হাঁটার সময় আর দুটো একটা ঘটে না, আমরা তো লাভ দিয়ে লাভ দিয়ে হাঁটি না, বা কাদার মধ্যে মাটির মধ্যে ডাবেও যাই না। এই জন্য আমাদের সচরাচর যেটা ঘটে, এটা এটা তোমার আসলে বাদ, বাদ আসলে ঠিক না। এই দুটো তোমার আসলে দুটো ইকুয়াল বলাটা আসলে ঠিক না। দুটোর মধ্যে এই বলের মানটা কিছুটা হলো বেশি, এই কারণে আমরা মাটির সাথে লেগে থাকি। যদি দুটো অ্যাকচুয়ালি যদি অ্যাকুরেট হতো, ইকুয়াল হতো, তাহলে আমরা ভাসমান অবস্থায় থাকতাম। মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে কিন্তু আমি এটা দেখাই দিছিলাম। যদি তোমাদের এইটা আর সাইন থিটা আর এমজি যদি দুটো ইকুয়াল হতো, তাহলে আমরা ভাসমান অবস্থায় থাকতাম, কোনো দিকে মাটির সাথে লেগে থাকতাম না। এই মানটা সর্বদাই তোমার বেশি থাকে। ঠিক আছে, এই জন্য আসলে মাটির সাথে আমরা লেগে থাকি। আচ্ছা, তো যাই হোক, আমাদের এখন কনসেপ্ট এটাই বলছে, সেই হিসাবে আমরা দিচ্ছি। তাহলে আমাদের দেখো এই বল আর এই বল যখন মিনিমাইজ হয়ে গেল, এটা আর এটা তখন বাদ, তাহলে থাকে কত শুধু আর কস থিটা। এই বললে মানুষ সামন দিকে যায়। ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছিলাম, ঘোড়াটা পড়াইনি, তার কারণও ছিল ঘোড়াটা তোমাদের বইয়ে দেওয়া আছে ঘর্ষণ বল সহ, তা আমি ঘর্ষণ বলটা নিয়ে এসে করাবো এখানে। তো এখন যখন মাটির সাথে তুমি যখন পা লাগাচ্ছ, তখন সেখানে কি পাওয়া যাচ্ছে, তলের সাথে একটা ঘষা খাচ্ছে না, ঘষা খাচ্ছে না, খাচ্ছে না, অবশ্যই তলের সাথে কিন্তু একটা ঘর্ষণ তৈরি হচ্ছে। তাহলে ঘর্ষণ বলটা হবে কোন দিকে, এই দিকে। ঠিক আছে। তাহলে আমাদের সামেশন অফ বল কত হবে, এফ ইকুয়াল টু কত, এম এ সূত্র, এম হলো তোমার ভর। তাহলে এখান থেকে তোমার হচ্ছে হলো, এখন তোমার চিন্তা ভাবনা করো, এফ এর বদলে কি রাখা যায়, আর কস থিটা, আর ঘর্ষণ বল ছোট হাতে যদি এফ হয় তাহলে মাইনাস ইকুয়াল টু হলো কত, এম এ। ঠিক আছে। এই বলে তুমি হচ্ছে হলো কত, মানুষ হলো হাঁটে। এটা হলো মানুষের জন্য দেওয়া ছিল, এই টপিকটার নাম হলো মানুষের হাঁটা, মানুষের হাঁটা। তো আগে আমরা হাঁটা চলাফেরার ক্ষেত্রে ঘর্ষণ বলটাকে নেগলেক্ট করে চলছিলাম, কিন্তু এবার আর নেগলেক্ট করতেছি না, আমরা সেটাকে হিসাব করে করব, কারণ যেহেতু বলবিদ্যা পড়তেছি, সকল ধরনের বল নিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে চলো আমরা একটু তাহলে ঘোড়াটা দেখি, ঘোড়া কিভাবে হাঁটে না কি করে। ঘোড়া আর মানুষ সেম, কিন্তু মানে মানুষের যে বলটা হবে, ঘোড়াটা তার তোমার আসলে 4 দ্বারা গুণ করতে হবে। কারণ আমরা যে একটা পায়ের দেখাইছি, দুটা পায়ের দেখালে তাহলে 2 দ্বারা গুণ, ঘোড়ার তো আবার 4টা পা আছে, তাহলে 4 দ্বারা গুণ করে দিবা। তো আমরা একটা পায়ের হিসাব করব। আচ্ছা আসো।
তাহলে হচ্ছে সেম কনসেপ্ট, ঘোড়া যখন সামন দিকে যায় সে মাটিকে একটা বল প্রয়োগ করে, মাটি তাকে কি দিবে, একটা প্রতিক্রিয়া বল দিবে, ঠিক আছে, এই দিক থেকে গেল এটি এক হলো প্রতিক্রিয়া বল দিবে আর। তো যেহেতু প্রতিক্রিয়া বল দিচ্ছে, একটা উপাংশে আছে কোণ করা আছে, তাহলে তার দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, একটা হলো আর কস থিটা আর আরেকটা হলো তোমার হচ্ছে কত আর সাইন থিটা। আর ঘোড়ার ওজন তোমার হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল হবে, এবং এটা আর এটা তোমার কি করে দিবে, একে অপরকে মিনিমাইজ, আগের মতো সেম কনসেপ্ট, মিনিমাইজ করে দিবে, ঠিক আছে। তাহলে ঘোড়া তাহলে আর কস থিটা বলে সামন দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে হলো যাবে না সেই বলে, তার কারণটা হলো পিছন দিকে একটা ঘর্ষণ বল আছে, পায়ের সাথে তো মাটির একটা ঘর্ষণ হচ্ছে, তাই না? তাহলে সে একটা ঘর্ষণ বল পিছন দিকে যাচ্ছে, সেটার কারণ হলো এফ। তাহলে আগের মতোই আমাদের সবকিছু সেম সেম। তাহলে ঘোড়া যাচ্ছে হলো সামেশন অফ এফ, এমটা ছোট হাতের দিব, আর এফ এর বদলে লেখা যাবে আর কস থিটা মাইনাস হলো এফ ইকুয়াল টু হলো কত এম এ। তাহলে এই ইকুয়েশন হলো তোমার হচ্ছে দেখো, তোমার হচ্ছে ঘোড়া কত বলে সামন দিকে যাচ্ছে বা ঘোড়ার ত্বরণ কত সেটা কিন্তু বের করা যায়, তাই না? এটা হলো ঘোড়ার ত্বরণ, আর এমটা হলো ঘোড়ার ভর, ঘোড়ার ভর, ঠিক আছে। আমি এইটাকে এফ দ্বারা প্রকাশ করতে চাচ্ছি, এটাকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, যে ঘোড়া কত বলে সামন দিকে যায় সেটাকে তোমার হচ্ছে কত এফ দ্বারা প্রকাশ করে দিলাম আমি, ঠিক আছে। দেখো তাহলে এখন ঘোড়া কত বলে সামন দিকে যায় সেটা আমরা কত এফ দ্বারা প্রকাশ করে দিছি, এটা ধরলাম কারণ হচ্ছিল ঘোড়ার সাথে তো গাড়ি নিয়ে আসবো যে আবার, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ঘোড়ার সাথে যদি গাড়ি লাগিয়ে দাও তাহলে কি হবে। ঘোড়া হচ্ছিল সামন দিকে আছে, এটা হলো তোমার মনে করছো ঘোড়া, তার পিছনে ছিল তোমার ছিল গাড়ি, ঘোড়ার গাড়ি, ঠিক আছে। তো ঘোড়ার গাড়িতে তোমার তো এরকম এরকম চাকা থাকবে, চারটে থাকে, আর এখানে একটা মানুষ থাকে, সে দড়ির সাহায্যে তোমার আসলে কি করে, ঘোড়াটাকে ধরে রাখে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হলো ঘোড়া যদি এফ বলে সামন দিকে যায়, গাড়ি তাহলে কত বলে সামন দিকে যাবে, ঠিক আছে। দড়ির সাহায্যে যেহেতু কানেক্ট করা, দড়ির সাহায্যে আসলে কানেক্ট করা নাই তো, এখানে ভেতরে ভেতরে কি কি জানি ডিভাইস দিয়ে রড টড দিয়ে কি জানি করে দেওয়া থাকে না, দুটা কানেক্ট করে দেওয়া থাকে, ঠিক আছে। তো যাই হোক ওটা কথা না, ঘোড়া যদি এফ বলে সামন দিকে যায়, তাহলে ঘোড়া কিন্তু এফ বলে গাড়িকে টানবে, এখন গাড়ি কি এফ বলে যাবে কিনা সেটা আমরা পরে দেখবো। ঘোড়া যদি এফ বলে দৌড়াদৌড়ি করে তাহলে পিছন থেকে গাড়িকেও সে এফ বলে কি করবে, টানবে, এফ বলে কি করবে, গাড়িকে টানবে। এখন গাড়ি এফ বলে যাবে কিনা সেটা পরের হিসাব, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার হচ্ছে ঘোড়ার গাড়ি যাবে হলো এফ বলে, আমি লিখে দেই, ঘোড়ার গাড়ি যাবে এফ বলে, ঠিক আছে। তা এখন এফ বলে যদি যায়, আবার তো এই যে চাকা, চাকা তো আবার মাটির সাথে লাগাই আছে, তাহলে এই মাটির সাথে লাগাই থাকার কারণে তো মাটির একটা ঘর্ষণ বল থাকবে, সেই ঘর্ষণ বলটা হলো তোমার ছোট হাতের এফ, এখানে একটা ছোট হাতের এফ দিছি, এখানে একটা ছোট হাতের এফ, দুটো এফ পড়ে গেল, এই জন্য এটাকে একটা প্রাইম দিয়ে দাও, ঠিক আছে। প্রাইম দিলে হচ্ছিল এই বল, তাহলে এই বলে ঘোড়া গাড়ি সামন দিকে যাবে, ঠিক আছে, খালি ঘর্ষণ বলটা বিয়োগ করে দিলাম। আসো দেখি তারপর তাহলে এখন কি হয়, আমাদের তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এই এমটা বড় হাতের এম দাও, তাহলে এই এফ এর বদলে তাহলে আমার লেখা যায় হলো কত, এফ মাইনাস হলো এফ প্রাইম ইকুয়াল টু হলো কত তোমার এম এ। এখানে এমটা হলো গাড়ি সহ ঘোড়ার ভর, এর আগে যেটা ছিল সেটা কি ছিল শুধুমাত্র ঘোড়ার ভর, আর এবার হলো গাড়ি সহ ঘোড়ার ভর, দুটো কিন্তু এক জিনিস না, ঠিক আছে। একটা হলো গাড়ি সহ ঘোড়ার ভর, আর আরেকটা হলো তোমার শুধু ঘোড়ার ভর। এখন যদি তুমি এইখান থেকে যদি আগের এই এফ এর মানটা বসাও, তাহলে সেক্ষেত্রে আসে দেখো আর কস থিটা মাইনাস ছোট হাতের এফ মাইনাস এত ইকুয়াল টু হলো কত তোমার এম এ। এখান থেকে কিন্তু তোমার ত্বরণ বের করা যায়, ঠিক আছে। এখান থেকে তুমি হচ্ছে ত্বরণটা বের করতে পারবা, এই যে ত্বরণ বের হয়ে গেল, ঠিক আছে। তাহলে ঘোড়ার গাড়ি কত ত্বরণে চলে যদি বের করতে বলে তাহলে এটা, তো তোমাদের বইয়ে ইসাক স্যারের বইয়ে যেটা দেওয়া আছে, এটা কিন্তু ইসাক স্যারের বইয়ে আছে এগুলা, তো সেখানে তোমার হচ্ছে ইয়ে দেওয়া নাই, ওই ইকুয়েশন গুলো দেওয়া নাই, তো আমি ইকুয়েশন গুলো একটু লিখে দিলাম,
যে কেমনে কিভাবে আসছে, খালি ঘর্ষণ বলটাকে মানে ধরে নেওয়া করা লাগতেছে। আর ঘর্ষণ বল কিন্তু দুইটা হবে, যেহেতু একবার ঘোড়ার জন্য আর আরেকটা হবে তোমার হচ্ছে হলো ঘোড়ার গাড়ির জন্য, এই জন্য ঘর্ষণ বল কিন্তু দুটো হলো এবার আমার, দুটো যে জিনিস ডিভাইস। ঠিক আছে। আচ্ছা, আরেকটা তুমি বলতে পারো এখান থেকে, যদি তুমি বলো যে না ভাই আমি দুটো ঘর্ষণ বলকে একত্রে ধরে আমি একটা এফ দ্বারা প্রকাশ করব, তাও হয়। ওই ঘুরে ফিরে দেখো একই জিনিসই হচ্ছে। ঠিক আছে, ওই ঘুরে ফিরে দেখো একটা একই জিনিসই হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, যা বলতেছি আরেকবার আমি। তো মোটামুটি হলো তোমার হচ্ছে এই হলো মোটামুটি আমার ঘোড়ার গাড়ি কিভাবে চলে। তো প্রথমে আগে তুমি চিন্তা করবা ঘোড়ার জন্য, ঘোড়া কিভাবে যায় এটা তুমি আগে প্রথমে চিন্তা ভাবনা করবা যে ঘোড়া কিভাবে যায়। তো ঘোড়া কিভাবে যায়, মাটিকে যখন আঘাত করবে তার প্রতিক্রিয়া বল দিবে। ওই প্রতিক্রিয়া বলের দুটো উপাংশ, একটা হলো তোমার হচ্ছে যার সাথে কোণ নিব সেটা হলো ভূমি, ভূমি বরাবর বসে হলো আর কস থিটা, আর উলম্ব বরাবর বসে হলো কত আর সাইন থিটা। ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হলো এই আর সাইন থিটা আর কস আর এমজি, এমজি তো নিচের দিকে থাকবে, একে অপরকে মিনিমাইজ করে দিবে, ওজন আর প্রতিক্রিয়া বল উলম্ব উপাংশ দুটো ভাগ হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে ঘোড়া তাহলে সামন দিকে এই বলে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘোড়ার যে পাটা, পায়ের সাথে আবার মাটির একটা কি লাগে তোমার ঘর্ষণ লাগে, সে ঘর্ষণ লাগার কারণে তোমার হচ্ছে এই এফ বলটা কি করতে হবে তোমার বাদ দিতে হবে। তাহলে ঘোড়া কত বলে সামন দিকে যায়, ঘোড়া তাহলে সামন দিকে যায় হলো আর কস থিটা মাইনাস হলো কত এফ বল নিয়ে। ঠিক আছে। আচ্ছা, এখন ঘোড়া এই বলে সামন দিকে গেল, এটাকে আমি এর দ্বারা প্রকাশ করছিলাম, এই বল হচ্ছিল ঘোড়া সামন দিকে যায়। এখন কথা হলো এই ঘোড়ার সাথে যদি তুমি দড়ি লাগায়া একটা গাড়িকে যদি অ্যাটাচ করে দাও, তাহলে ঘোড়াও কিন্তু এই বলে তোমার হচ্ছে কি করবে গাড়িটাকে টানবে। কিন্তু এই বলে গাড়ি যাবে কিনা আমি সেটা শিওর বলতে পারবো না, তার কারণটা হলো গাড়ির চাকার সাথে কি আছে ঘর্ষণ বল আছে। ঠিক আছে। এবং গাড়ির চাকার সাথে যে ঘর্ষণ বলটা আছে সেটা কত বিপরীত দিকে থাকবে। এই জন্য আমাদের সামেশন অফ এফ ইকুয়াল টু হলো কত এম এ, এখানে বড় হাতের এমটা হলো গাড়ি সহ ঘোড়ার ভর, আর এর আগে যেটা ছিল সেটা হলো শুধু ঘোড়ার ভর ছিল, যখন এখান থেকে হিসাব করবা তখন সেটা শুধু ঘোড়ার ভর হবে। আচ্ছা, তাহলে আমাদের বল হলো তোমার ছিল এই এফ বল, এই এফ বলটা এখানে বসালাম, কিন্তু গাড়ির আবার ঘর্ষণ বল আছে, সেই ঘর্ষণ বলটা হলো তোমার ছিল কত এই এফ প্রাইম দ্বারা প্রকাশ করলাম, কারণ এখানে একটা এফ দ্বারা প্রকাশ হয়ে গেছে, এখানে আবার যদি একই জিনিস দেই তাহলে সেম সেম হয়ে যাচ্ছে। ইকুয়াল টু হলো তোমার এম এ, তারপর এখান থেকে এফ এর মানটা, যে এখান থেকে এফ এর মানটা এখানে এসে বসায় দাও, দিলে তোমার ক্যালকুলেশন করে ত্বরণটা বের হবে। আর তুমি যদি বলো যে না ভাই আমি ঘর্ষণ বল দুটো নিব না, একটা আকারে দেখাবো, তাহলে তুমি এই দুটার বদলে যোগ করে দেখো একই জিনিসই আসে ঘুরে ফিরে। ঠিক আছে। তবে দুটো যেহেতু আলাদা আলাদা বস্তু, এই জন্য আলাদা আলাদা করে হিসাব করে দেখানো হয়েছে, আর কোনো কারণ নাই। এই ক্যালকুলেশনটা তোমাদের বইয়ের সাথে দেওয়া নাই, এই জন্য একটু লিখে দিলাম, এটা পুরাতন বইয়ে আছে। আবার যাদের আবার পুরাতন বই থাকবে 2-3 বছর আগেকার বই, তাদের যা দেখবে যে ইসাক স্যারের বই এই ঘর্ষণ বলগুলা নিয়ে নিয়ে ইকুয়েশন দেওয়া আছে, কিন্তু নতুন বলে খালি বাংলা কথাই লিখে দিছে। ঠিক আছে। আর এটা হলো তোমার খ নাম্বার প্রশ্নে আসে, ঘোড়ার গাড়ি কিভাবে চলে, এটা হলো তোমার ছিল খ নাম্বার প্রশ্নে আসে। তো খ নাম্বার প্রশ্নে আসলে তোমার ছিল জাস্ট ওই রকম দুটো উপাংশ, এই উপাংশ ভাঙ্গে এই 3-4টা যে ইকুয়েশনের লাইন দেওয়া আছে এইটুকু দিয়ে দিবা। বাংলা কথা লিখে লাভ নাই, বাংলা কথা ওইভাবে খুব একটা নাম্বার ক্যারি করবে না, নাম্বার ক্যারি করবে হচ্ছিল এই যে চিত্র আর হচ্ছে তোমার ছিল ছবিটা। ঠিক ইকুয়েশন গুলা। ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমরা আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক, নতুন টপিক আর না শুরু করি। কারো